আগে প্রাইভেট কথা বলবো না, ক্লাসের মধ্যে কথা বলি সব। আচ্ছা আমি ক্লাস শুরু আসলে চ্যাট করছি। বক্সটা আজকে খোলা আমরা আছে। নতুন অধ্যায় শুরু করব, দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে? আর যদি তোমাদের জি ব্যক্তিগত মিস। কথা থাকে তোমরা সবাই ওটা চ্যাট বক্সে লিখে নিবা, ঠিক আছে? কারণ এইগুলো ইউটিউবে দেওয়া হবে, তখন কিন্তু তোমাদের গল্প টল্প এগুলো সব ইউটিউবে চলে যাবে। আজকে আমরা পড়বো বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা। ঠিক আছে? বাংলাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হলে আমাদের ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হবে। কারণ কি একসময় এই ভারত উপমহাদেশটা কি অনেক বড় ছিল। এইগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সবই প্রায় এটার ভিতরেই থাকতো এবং এরা এটি পরিচালনা করতো। ঠিক আছে? তো এই যে মিস বড়, আপনার কথা আস্তে আস্তে আসে। আচ্ছা ঠিক আছে। তো আমাদের উপমহাদেশের সভ্যতাকে জানতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে ভারতের প্রাচীন সভ্যতা সম্পর্কে। ভারত উপমহাদেশের সিন্ধু সভ্যতা ওকে, তাহলে দেখো ভারত উপমহাদেশের সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বলা হতো। লাইনটি আন্ডারলাইন করে ফেলি আমরা। সিন্ধু সভ্যতাকে কি বলা হতো? নগর সভ্যতা। সিন্ধু সভ্যতা মিশরীয় এবং মেসোপটেমীয় সভ্যতার সমসাময়িক, অর্থাৎ এই যে মিশরীয় সভ্যতা এবং মেসোপটেমীয় সভ্যতা রয়েছে এগুলো সময়কার, মানে ওই সময়কালেই সিন্ধু সভ্যতাটিও আমাদের কি বিকাশ লাভ করেছিল। আবার অন্যদিকে দেখা যাচ্ছে খ্রিস্টপূর্ব 7ম শতকে শুরু হওয়া গঙ্গা অববাহিকা, গঙ্গা হচ্ছে আমরা যেটাকে পদ্মা বলি আর ভারতে এটাকে বলা হয় গঙ্গা, গঙ্গা অববাহিকার দ্বিতীয় নগর সভ্যতা ইউরোপের গ্রিক ও রোমান সভ্যতার সমসাময়িক। অর্থাৎ গঙ্গা অববাহিকায় যে দ্বিতীয় নগর সভ্যতাটি হয়েছিল যেটিকে বলা হয়ে থাকে সেগুলো হচ্ছে যে ইউরোপের নগর সভ্যতা গ্রিক যেটি রয়েছে, গ্রিক হচ্ছে বর্তমান গ্রিস, আর হচ্ছে রোমান সভ্যতার সমসাময়িক, অর্থাৎ এগুলোর সময়কালের। তো এই অধ্যায়ে আমরা কি কি জানবো দেখো। আমি যে দুইবার ঢুকছি আমাকে ওই যে রিমুভ করেন তো একবার মোবাইলে সেকশন সি নেহা ওইটা দিন। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিয়েছি, তোমরা তো চ্যাট বক্সে রোল নাম্বার দিয়েছো না, আমি ওখান থেকে সব তুলে নিই। কে কোন ডিভাইস থেকে ঢুকলা সেটা সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট ওখানে রোল নাম্বারটা লিখে দিবা সেকশন অনুযায়ী, এত কথার দরকার নেই। ওকে ক্লাসে, হ্যাঁ বলো। সমসাময়িক মানে কি? সমসাময়িক মানে হচ্ছে ওই সময়কার, যেমন হচ্ছে সমসাময়িক সময় কি, ধরো তুমি 1900 সরি 1900 তো না, ধরো 2010 সালে তুমি জন্মগ্রহণ করেছো, ওকে? তো 2010 সালের জানুয়ারি মাসে একজন জন্মগ্রহণ করেছে, আবার কি মার্চ মাসে একজন জন্মগ্রহণ করেছে, আবার একজন কি এপ্রিলে জন্মগ্রহণ করেছে। এখন সবাই কত সালে জন্মগ্রহণ করলাম আমরা? 2010 সালে, কিন্তু মাসটা কি আলাদা। তো এই যে একটু সময়ের আগ পিছ কিন্তু সময়কালটা কি পাশাপাশি, এটাকে বলা হয়ে থাকে সমসাময়িক। মানে ওই সময়টাতেই কিন্তু একটু আগে পিছে, প্রায় কাছাকাছি, এক সময় না। ঠিক আছে? ওকে। এরপরে আমরা দেখব ভারত উপমহাদেশের নগর সভ্যতা। ভারত উপমহাদেশের সবচেয়ে পুরনো সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। তো এই সভ্যতা খ্রিস্টপূর্ব 2700 অব্দে ভারত উপমহাদেশে সিন্ধু সরস্বতী হাকরা নদ নদীর অববাহিকায় গড়ে উঠেছিল। এগুলো হচ্ছে নদী, কি নাম দেখো, সিন্ধু, সরস্বতী, হাকরা। ঠিক আছে, নামগুলো একটু আলাদা, তারপরেও কি নদীর নাম। তো এই সভ্যতার বড় দুটি নগরের একটি হচ্ছে হরপ্পা আর একটি হচ্ছে মহেঞ্জোদারো। ঠিক আছে? তো সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত। সিন্ধু সভ্যতার আরেকটি নাম কি? হরপ্পা। আন্ডারলাইন করো। পেয়েছি লাইনটা? জি মিস। সিন্ধু সভ্যতা বড় দুটি সভ্যতার মধ্যে একটি, যে ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। কি মিস আপনি লাইনটা একটু হাত দিয়ে দেখাই দিবেন? লাইনটা মানে ওই যে যে লাল কালিতে একটু লাইন
লাইনটা দেখাই দিতে হবে, দাঁড়াও, এটার মধ্যে তো আবার কলমটা খুঁজে পাওয়া যায় না স্ক্রিন শেয়ারে। আচ্ছা কার্সারটা দেখা যাচ্ছে আমার, দেখো কার্সারে দেখো, এই যে কার্সারটা সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত। তো সিন্ধু সভ্যতা ভারত জিমি দেখি, জিমি আইসি ডাকাইছে। হ্যালো জিমি শোনা যাচ্ছে? জি মিস আপনার কথা শোনাচ্ছে। না হঠাৎ করে দেখালো ইওর নেট ইজ আনস্টেবল, এই জন্য ভাবলাম আবার কি দেখা যাচ্ছে নাকি। ওকে ডান, তাহলে দেখো যে সিন্ধু সভ্যতার এটি দেখা যাচ্ছে। মহেঞ্জোদারো নগরে এখানে অনেক বর্ণনা দেওয়া আছে, যেটি আমরা আগেও পড়েছিলাম, আজকে যদিও আমাদের রিভিশন ক্লাস। আর দেখো সবচেয়ে পুরনো সভ্যতা, আবার কে নাবিলা তারান্নুম বের হয়ে গিয়েছিল ক্লাস থেকে। আচ্ছা, ভারত উপমহাদেশের সবচেয়ে পুরনো সভ্যতা হলো সিন্ধু সভ্যতা, যেটি আমরা পড়লাম। তাহলে প্রশ্নটা এভাবে আসতে পারে যে ভারত উপমহাদেশের সবচেয়ে পুরনো সভ্যতা কোনটি? সিন্ধু সভ্যতা। যদি বলা হয় যে ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা কোনটি, সেটিও হবে কি সিন্ধু সভ্যতা। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে যে উন্নত নগর পরিকল্পনা দেখা যায় সিন্ধু সভ্যতার নগরগুলোতে। ঠিক আছে, তো সিন্ধু সভ্যতার নগরগুলো দেখলে আমরা বুঝতে পারি আসলে এটি কি উন্নত একটি নগর ব্যবস্থা ছিল। নগরের পাশে রাস্তা, অর্থাৎ বর্তমানে আমরা যে রাস্তাটি ব্যবহার করছি এই ধরনের রাস্তা তখনও ছিল। তারপরে রাস্তার পাশে ডাস্টবিন আর সড়ক বাতি। সড়ক বাতি বুঝতে পারছি তো, রাস্তায় যে ল্যাম্প পোস্ট থাকে না সেগুলোকে বলা হচ্ছে সড়ক বাতি। ওকে, তো পানি নেমে যাওয়ার জন্য ড্রেন, সবকিছুই ছিল একেবারে সাজানো। অর্থাৎ এই যে সিন্ধু সভ্যতাটা ছিল আসলে খুব সুন্দর একটি সাজানো গোছানো সভ্যতা ছিল, সবকিছুই ছিল। আমাদের মতো বর্তমানে যে ডাস্টবিন গুলো আছে সেই রকম ডাস্টবিন ওই সময়টাতেও ছিল। হ্যালো ম্যাম। ম্যাম আসেনি, হ্যাঁ তুই চুপ কর। আর এরপরে দেখা যাচ্ছে একতলা দোতলা বাড়িঘরও ছিল কি পরিকল্পিত ভাবে। অর্থাৎ ওই সময়টাতে আগে তো মানুষ এত বিল্ডিং তৈরি করতো না হাই রাইজ, তারা ছোট ছোট বাড়িতে থাকতো, কিন্তু ওই সময় দেখা গেছে অনেক কি একতলা দোতলা, একতলার পাশাপাশি দোতলা বাড়ি, অর্থাৎ কি দোতলা বাড়িও তারা তৈরি করতে শিখে গিয়েছিল। তো এই যে ঘর বাড়িগুলো এগুলো ছিল পরিকল্পিত ভাবে, অর্থাৎ একটার সাথে আরেকটা লাগালাগি ছিল না, বা নির্দিষ্ট একটা দূরত্বে এগুলো থাকতো। প্রত্যেকটি বাড়িতে পানির জন্য ছিল কুয়া। তোমরা কি কুয়া দেখেছো কেউ? কুয়া চেনো? কুয়া কাকে বলে? মিস পানি রাখার না, জন্য মিস। মাটি কেটে এরকম গোল করে থাকে। ঠিক আছে, অনেকের গ্রামে থাকে বা ঢাকাতে আগে অনেক কুয়া ছিল, কিন্তু এখন আর এগুলো দেখা যায় না। ঠিক আছে, কুয়া চিনো না? অনেকে যারা এখনো চিনো না তারা গুগলে সার্চ দিবা, কুয়া লিখে সার্চ দিলে গুগলে আসবে। ঠিক আছে, দেখা যাবে অনেক কুয়ার ছবি। কি ব্যাপার, আঁকা কি করছে কে? রোল আচ্ছা, তো এই যে বাড়ির যত ময়লা ছিল ছোট ছোট ড্রেনের মাধ্যমে এগুলো চলে যেত রাস্তায়, যে বড় ড্রেন থাকতো সেগুলোতে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা। দেখলে বোঝা যেত যে আসলে কি এটি আর অনেক পরিকল্পিত একটি সভ্যতা। মহেঞ্জোদারো নগরে আবিষ্কার হয়েছে এক বিশাল গোসলখানা। আন্ডারলাইন করো লাইনটি। মিস লাইনটা আরেকবার বলবেন? এই দেখো কালার হয়ে গেছে, দেখা জি মিস যাচ্ছে? হয়েছে। ওকে, এটা জি মিস হয়েছে। যে গোসলখানা। ওকে, গোসলখানা আবিষ্কার হয়েছিল কোন নগর ব্যবস্থায়? যদি আসে তাহলে আমরা লিখবো মহেঞ্জোদারো। বানানটা কিন্তু সুন্দরভাবে দেখতে হবে, মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো। ঠিক আছে, জোর নাই, মহেঞ্জো অনলি। তো অনেকটা এখনকার সুইমিং পুলের মতো এই যে গোসলখানাটি তাদের আবিষ্কার হয়েছিল, অনেক বড়। তখনকার মানুষ, আগেকার যুগের মানুষ কি আসলে যাদের টাকা পয়সা ছিল তারা খুব লাক্সারিয়াস ছিল, খুব সুন্দরভাবে তারা জীবন যাপন করতো এবং কি করতো অনেক টাকা পয়সা খরচ করে নিজেদেরকে আয়েশ সুখে শান্তিতে রাখার চেষ্টা করতো। তো এই যে তাদের যে গোসলখানাটি আবিষ্কার হলো এটি আসলে অনেক বড় ছিল। ঠিক আছে, তো বড় বর্তমানে সুইমিং পুল, অনেকেই কি সুইমিং পুল দেখেছি না
এই ছুটিতে তো জি অনেকে মিস। কক্সবাজারেও আমরা মিস। গিয়েছি। কক্সবাজারের যে হোটেল থাকে সেগুলোতে কি বড় বড় সুইমিং পুল থাকে। এই ছুটিতে কেউ ঘুরতে গিয়েছিলে? না মিস আমি না খালামণির মিস। আচ্ছা, না মিস। ঠিক আছে, করোনার মধ্যে বাইরে না যাওয়াটাই ভালো, সবাই বাসায় নিরাপদে থাকো, ঠিক আছে? ওকে। আর হরপ্পাতে পাওয়া গিয়েছে শস্য জমা রাখার একটি বিশাল শস্যাগার। শস্যাগার হচ্ছে বড় ধরনের গুদাম ঘর যেখানে বিভিন্ন ধরনের শস্য, খাদ্য শস্য, শস্য মানে ওই যে ধান, গম যেগুলো থাকে আমাদের রবি শস্য বা যেটাই হোক না কেন, এই ধরনের ফসলগুলো যেগুলো আমরা ব্যবহার করে থাকি, সেইগুলোতে আমরা পাওয়া গিয়েছিল কখন? হরপ্পাতে। পোড়ামাটির বেশ কয়েকটি মূর্তিও পাওয়া গেছে সিন্ধু সভ্যতায়। সিন্ধু সভ্যতায় আমরা কি কি পেয়েছি? পোড়ামাটির ফলক, পোড়ামাটির বেশ কয়েকটি মূর্তি। বেশ কয়েকটি মূর্তি পেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটিও আমরা দেখবো। আসলে এখানে মিলিয়ে দেওয়া তো, আলাদা আলাদা করে নিবা। মহেঞ্জোদারোতে কি পাওয়া গেল, হরপ্পাতে কি পাওয়া গেল সেগুলো। তারপরে হচ্ছে যে চুনা পাথর এবং ব্রোঞ্জের মূর্তিও পাওয়া গেছে। চুনা পাথর হচ্ছে এক ধরনের খনিজ পাথর যেগুলো অনেক দামি বা মূল্যবান যাকে বলা হয়ে থাকে। এই ধরনের পাথরেরও অনেক মূর্তি পাওয়া গেছে। বিস্তৃত এই সভ্যতায় অসংখ্য সিল পাওয়া গেছে। সিল হচ্ছে যে বিভিন্ন ধরনের ছাপ লাগায় যে, আমরা দেখো আমাদের স্কুলের সিলমোহর থাকে না, যখন ব্যাংকে টাকা দাও তখন কি ব্যাংকওয়ালারা একটা সিল মেরে দেয় না, যে ডাচ বাংলা ব্যাংক বেতন জি গ্রহণ মিস, করলো, জি মিস। এগুলোকে বলা হয়ে থাকে সিল। তো তৎকালীন সময়ে অনেক ধরনের সিল মোহর পাওয়া গিয়েছিল যেগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের কাজ করত। তাদের যে দাপ্তরিক মানে অফিসিয়াল কাজ, ইংরেজিতে বলা হয় অফিস, বাংলায় বলা হয় দফতর। দফতর বললে তো আবার অনেকে বুঝি না। ওকে, সিলের গায়ে লিপির মতো চিহ্নগুলোর পাঠোদ্ধারের চেষ্টা চলছে, অর্থাৎ সিলের গায়ে যে লেখাগুলো রয়েছে এগুলো আসলে এখনো কি আমরা বুঝতে পারিনি কি লেখা আছে। এগুলো আসলে পাঠোদ্ধার অর্থাৎ পাঠ বা পড়ার চেষ্টা এখনো চলছে। এই সভ্যতার পাথরের বাটখারা পুঁতিগুলো খুবই আকর্ষণীয়। পাথরের বাটখারা চিনি তো, মাপার জন্য জি আমরা মিস। যেগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয়ে থাকে মিসা। বাটখারা। হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে? ওকে, এই বাটখারা পাওয়া গেছে আর পুঁতি পাওয়া গেছে, অনেক ধরনের পুঁতি, সুন্দর সুন্দর পুঁতি। বর্তমানে যে মালা বানাই এগুলোকে আমরা পুঁতি বলে থাকি। সিন্ধু সভ্যতায় ছিল অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্যের ব্যবস্থা। অন্তর্বাণিজ্য হচ্ছে বাইরে থেকে পণ্য আনার ব্যবস্থাও ছিল, আবার বিভিন্ন দেশে কি পণ্য রপ্তানি বা প্রেরণ করারও ব্যবস্থা ছিল। তো ভারত উপমহাদেশে এই সভ্যতাটি 1700 খ্রিস্টাব্দের পর আর পাওয়া যায়নি, খুবই কম সময় ছিল, 2700 থেকে 1700 এই সময়টাতে এটি পাওয়া গেছে। সিন্ধু সভ্যতা হারিয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণও এখনো জানা যায়নি, অর্থাৎ কিভাবে যে সিন্ধু সভ্যতাটি বিলুপ্ত হয়ে গেল বা কোথায় হারিয়ে গেল, কার সাথে গেল, এ ধরনের কোনো তথ্য আমরা এখনো পাইনি। ঠিক আছে, তো সিন্ধু সভ্যতার পর 1000 বছর ভারত উপমহাদেশের কোথাও কোনো নগর সভ্যতা গড়ে ওঠেনি। এই লাইনটিও আন্ডারলাইন করতে পারি যে আসলে সিন্ধু সভ্যতার পর ঠিক কত বছর পর্যন্ত ভারতীয় উপমহাদেশে কোনো নগর সভ্যতা গড়ে ওঠেনি? 1000 বছর। 1000 বছর। তবে খ্রিস্টপূর্ব 700 অব্দে গঙ্গার নদীর অববাহিকায় আবার একটি নগর সভ্যতা বিকাশ লাভ করে। ভারত উপমহাদেশের এই সভ্যতাকে আমরা কি বলে থাকি? এই রোল 15 দ্বিতীয় একটু পরে আঁকা কি করতেছে কেন? একটু পর পরই দ্বিতীয় নগর সভ্যতা বলি। তাহলে প্রথম নগর সভ্যতা কি ছিল? সিন্ধু সভ্যতা। সিন্ধু আর সভ্যতা। দ্বিতীয় কোনটা? গঙ্গা অববাহিকায় আবার গঙ্গা। যেটি এসেছিল, যেটি দ্বিতীয় নগর সভ্যতা নামে পরিচিত। এই ভারত উপমহাদেশে পাটালিপুত্র, চন্দ্রকেতুগড়, চম্পা, বিদিশা, অমরাবতী ইত্যাদি নামে প্রায় 41টি প্রত্নস্থানে দ্বিতীয় নগর সভ্যতার চিহ্ন আবিষ্কার হয়েছে। কতটি? 41টি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় নগর সভ্যতাটি পাওয়া গেছে। বাংলাদেশের উয়ারি এবং পুন্ড্রনগর দ্বিতীয় নগর সভ্যতারই নিদর্শন। এই লাইনটি আন্ডারলাইন করো। উয়ারি বটেশ্বর এবং পুন্ড্রনগর
কোন নগর সভ্যতার নিদর্শন? দ্বিতীয় নগর সভ্যতা। আর পুন্ড্র নগরের বর্তমান নাম কি? মিস লাইনটিতে আন্ডারলাইন করে দিবেন, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, খুঁজে পাচ্ছি না, ঠিক আছে আমি করে দিচ্ছি, ওয়েট। মিস পেয়েছি। পেয়েছো শেষ লাইনটা? এখন আবার লাইনে জি আন্ডারলাইন মিস হচ্ছে না। পেয়েছি। ঠিক আছে। তাহলে বাংলাদেশের উয়ারি বটেশ্বর এবং পুন্ড্রনগর বর্তমান মহাস্থানগড় নাম, আগে এটির নাম ছিল পুন্ড্রনগর। এইটি হচ্ছে আমাদের দ্বিতীয় নগর সভ্যতা যেটি রয়েছে সেটি নিদর্শন বা উদাহরণ। উদাহরণ তো বুঝতেই পারছি আমরা। এরপরে রয়েছে আমার উয়ারি বটেশ্বর সম্পর্কে। উয়ারি বটেশ্বরে কি কি রয়েছে? উয়ারি বটেশ্বর নরসিংদী জেলার বেলাবো উপজেলার দুটি গ্রামের বর্তমান নাম। এখন এটি আন্ডারলাইন করতে হবে পুরো, যে উয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদী জেলা। উপজেলা বেলাবো। বেলাবো। হ্যাঁ, দুটি উপজেলা গ্রামের নাম হচ্ছে এটি। প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত উয়ারি বটেশ্বর গ্রামে 2500 বছর আগে গড়ে উঠেছিল নগর সভ্যতা। তাহলে কত হাজার বছর? 2500 বছর। এই পৃষ্ঠাটা বোধহয় আন্ডারলাইন করা সম্ভব না, কিছু পেজ থাকে পিডিএফ তো করা যায় না লাইন। ওকে ডান। তোমরা একটু দাগ দিয়ে নিবা, ঠিক আছে, কার্সারটা দিয়ে। আমি এখানে কালার করতে পারছি না, দেখতে পাচ্ছি তো 2500 বছর আগে গড়ে উঠেছিল আমাদের এই নগর সভ্যতা। তো উয়ারি বটেশ্বর ছিল সেই নগর সভ্যতার নগর কেন্দ্র। ঠিক আছে, তাহলে নগর সভ্যতার নগর কেন্দ্র কোনটি ছিল? উয়ারি বটেশ্বর। বানানটা একটু ভালোভাবে দেখে রাখবা, উয়ারিতে দীর্ঘিকার, ঠিক আছে। আচ্ছা, 2500 বছর পূর্বে গড়ে ওঠা নগর সভ্যতা একদিন ধ্বংস হয়েছে। আসলে সবই ধ্বংস হয়ে যাবে, 2500 বছর হোক আর 20,000 বছর হোক, ওই নগর সভ্যতাটাও কি ধ্বংস হয়ে গিয়েছিল, মাটির নিচে চাপা পড়ে গেছে। অর্থাৎ কালের বিবর্তনে এই যে ঝড় বন্যা, আগে তো এত বড় বড় সভ্যতা ছিল না, ছোট ছোট সভ্যতা ছিল, মানুষ দলবদ্ধভাবে, অল্প কিছু মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করত। তো এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে তারা কি করত? হারিয়ে যেত, মারা যেত, অন্য জায়গায় চলে যেত। তখন থেকে কি এই সভ্যতাটা বিলুপ্ত হয়ে যেত। আর এখন তো আমরা অনেক মানুষ বাস করি, আসলে যতই বন্যা সাইক্লোন হোক না কেন আমরা সেখানে আবার ফেরত আসি। তা আগের সময়টাতে এরকম ছিল না, মানুষ খুব ফাঁকা ফাঁকা জায়গায় বসবাস করতো, কিভাবে কোথায় কি হারিয়ে যেত তার কোনো কি খোঁজও থাকতো না, বা বন জঙ্গলের প্রাণীরা এসে আক্রমণ করলেও এরকম হারিয়ে যেত। তো কিভাবে যে হারিয়ে যায় সেগুলোর, ওই যে যেমন সিন্ধু সভ্যতা কিভাবে হারিয়ে গেল তার কোনো নিদর্শনও আমরা এখনো খুঁজে পাইনি। তো এটি ছিল। আর এতে দেখা যাচ্ছে যে পরবর্তীকালে ওয়ারি বটেশ্বর অঞ্চলে জমি চাষ, গর্ত খনন প্রভৃতি গৃহস্থালী কাজে ভূমির মাটি ওলটপালট হয়। অর্থাৎ ভূমি হচ্ছে গিয়ে আমাদের যে নিচের মাটি থাকে সেটি বিভিন্ন কারণে ওলটপালট হতেই পারে। জমি চাষ করছে, গর্ত খনন করছে, মানুষের পানির প্রয়োজন হলে তারা কি করছে? পুকুর খনন করছে, খাল বিল, এগুলো তো প্রাকৃতিক, কিন্তু পুকুরটা নিজে মানুষ খনন করছে, এইভাবে তারা কি মাটি ওলটপালট করছে। তো প্রাচীন নিদর্শন ভূমির ওপরে চলে এসেছে। বর্ষাকালে বৃষ্টির পর ধাতব কাঁচ ও পাথরের প্রত্নবস্তুগুলোকে চকচকে দেখা, অর্থাৎ পানি পড়ে মাটির নিচে যে জিনিসগুলো ছিল ধাতুর তৈরি কাঁচ, এগুলো পরিষ্কার হয়ে গেছে এবং চকচক করতে দেখা যায়। তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেগুলো সংগ্রহ করেন এবং 1930 সাল থেকে লেখালেখি শুরু করেন। তো এই যে হানিফ পাঠান, যে আমি ক্লাসে যখন পড়িয়েছিলাম তখন আন্ডারলাইন করতে বলেছিলাম ডি সেকশনে, সি সেকশনের মেয়েরা একটু না সরি সি সেকশনে আমি দাগ দিয়েছিলাম, যারা আমার ক্লাসে ছিল না মানে ডি সেকশনে তারা এই লাইনটা আন্ডারলাইন করো। প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের নাম কি? হানিফ পাঠান। শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান। হ্যাঁ, শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান। দীর্ঘদিন পর 2000 সালে তিনি উয়ারি বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন গবেষণা শুরু হয় এবং প্রতি বছর উৎখননে পাওয়া গেছে অমূল্য উৎখনন মানে কি? নতুন নতুন ভাবে খনন করা হচ্ছে এরকমটা। ঠিক আছে, তো তোমরা আজকে এই পর্যন্তই পড়বা, আমি পরের ক্লাসে বাকিটা পড়বো এবং তোমাদেরকে জিজ্ঞেস করব তোমরা আসলে কি পড়লে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আবার দেখা হবে।